প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত বরাবরের মতোই আমরা 100 স্টুডেন্ট পার হলেই ক্লাসটা শুরু করে দিব। স্নেহা, শামসুজ্জাহ ইবনে আজিজ, প্রত্যাশা মজুমদার, তাসনুবা জেরিন, নিলয়, অমিত কুমার, তানভীর, মুস্তাবা, এস এম নাফিজুল আজিজ, স্নেহা, জারিন তাসনিম, মুশফিক মাহমুদ, সুমায়া সরকার, ইয়াসিক ইমেজ, ফায়রুজ চৌধুরী, সাইফুল ইসলাম, তামান্না হক, ইয়াসিফ ইমেজ, রুহিন। ওকে, মোটামুটি আমাদের 100 ময়েন, সজীব মাহমুদ, ইফাত জামিলা, স্নিগ্ধা, বিনতি, অর্পণ, ঐশ্বর্য আফরিন, জোবায়েদ ইমন। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু সাউন্ডটা চেক করে নিয়ে বরাবরের মতোই ক্লাসটা এখন শুরু করব। ওকে, তো দেখো ভাই, একটু শোনো। ওই যে হয় না যে আমাদের মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা এমন, যেমন আমরা কোনো কিছু খুব সহজেই ভুলে যাই। যদি খুব সহজে ভুলে না যেতাম তাহলে অনেক দুঃখ কষ্ট আমাদের সাথী হয়ে থাকতো। আসলে এই ভুলে যাওয়ার কারণে সেই জন্য আমরা ভুলে যেতে পারি। তো একটা বিষয় তোমাদেরকে মাঝে মধ্যে মনে করে দিতে হয়। একটু আগে একজন গার্ডিয়ান এসেছিলেন সেকেন্ড ইয়ার 2022-এর পরীক্ষার্থী। তো উনি বলছেন যে আমার ছেলে অনলাইন ক্লাসটা খুব এনজয় করে, এবং যদিও কখনোকে মাঝে মধ্যে বলি আমি যে তুমি ক্লাসটা পরে করো রেকর্ডেড, ও কিন্তু রাজি হয় না। আসলে জাস্ট একটা জিনিস বলি আমি তোমাদের, এই যে 2021-এর যারা পরীক্ষার্থী আসো, তোমাদের ধরে নাও যে 2021-এর ডিসেম্বরে আর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হলো না, অটো পাস দিয়ে দিল, এবং সেই সম্ভাবনায় বেশি, তোমরা বুঝতে পারছো। বা পরীক্ষা হলেও কিন্তু 3টা সাবজেক্টের ওপর হবে, তাই না? তার মানে গভর্নমেন্ট প্রথমে একটা শর্ট সিলেবাস দিলেন যে 84 দিন ক্লাস নেওয়ার পর তোমাদের একটা এক্সাম হবে। যেহেতু 84 দিন ক্লাস নিতে পারলেন না, ক্লাস যেহেতু হলো না, তাই তারা তোমাদের যে অ্যাসাইনমেন্ট সিস্টেম করে 3টা সাবজেক্টের এক্সাম, অথবা এক্সাম না দিয়ে তোমাদের অটো পাসটা দিয়ে দিবে। ফলে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, অর্থাৎ এনসিটিবি বলো বা মন্ত্রণালয় বলো, তারা কিন্তু দায়মুক্ত হয়ে গেল যে তোমাদের 21 ব্যাচটাকে তারা পার করে দিতে পারলো। যেহেতু ক্লাস নিতে পারলো না, এই জন্য পরীক্ষাটা হলো না, তোমাদের অটো পাস বা এই যে অ্যাসাইনমেন্ট সিস্টেম দিয়ে 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হয়ে গেল। বাট তোমাকে তারা পার করে দিল। তুমি কি খেয়াল করছো? অ্যাডমিশন টেস্ট তো হবে 2020-এর, দেখলে না? মেডিকেল অ্যাডমিশন টেস্ট অলরেডি হয়ে গেছে, মেডিকেলগুলোতে কিন্তু ক্লাসও শুরু হয়ে গেছে অনলাইনে। আর সামনের মাস থেকে মোটামুটি বিভিন্ন জায়গার অ্যাডমিশন টেস্ট হবে। এবং বুয়েটে বিশেষ করে তো দেখছো তারা 2 ধাপে পরীক্ষাটা নিচ্ছে। প্রথমে এমসিকিউ পরীক্ষা নিয়ে সিলেক্ট করবে, তারপর সেখান থেকে আবার লিখিত পরীক্ষা নেবে। তার মানে তারা ধরো মন্ত্রণালয় তোমাদের ইয়ারটা পার করে দিতে পারলো, তারা বেঁচে গেলেন, বাট তুমি কিন্তু বাঁচলা না। তার মানে তোমাকে কিন্তু অ্যাডমিশন টেস্টের সম্মুখীন হতে হচ্ছে। তার মানে এই সময়টাতে যারা অনলাইনে ক্লাসগুলো ভালো করে শেষ করে সিলেবাসটা পরিপূর্ণ করে রাখলো, তারা কিন্তু লাভবান হলো। বাট তোমরা যারা এই মনে করছো অফলাইন হোক, বা যেহেতু পরীক্ষা হচ্ছে না, এত পড়ার চাপের কি আছে, তারা কিন্তু লুজার হলা। এই গেল 2021। 22-এর ক্ষেত্রেও সেম। 22-এর হয়তো তারা অফলাইন, ধরো ডিসেম্বরের দিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিল, তারা টাইম পেলো, ওই টাইমটা তো সবাই সমান পাচ্ছ তোমরা। তারাও শর্ট সিলেবাস করে দিয়েছে, যেহেতু কম সময় পাবে তোমরা। বাট আমাদের অভিজ্ঞতা বলে অ্যাডমিশন টেস্টে কিন্তু শর্ট সিলেবাসের উপর আসলে হয় না। এবার দেখো 2023-এর যারা, এদের পরীক্ষা যদি এপ্রিলেই হয় তখন আবার, তাহলে আলটিমেটলি এদের কিন্তু সেশনটা শুরু হয়ে গেছে। তোমরা 2-1 আমাকে বলেছো, অবশ্য বেশি স্টুডেন্ট না, যে ভাইয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আলাদা গ্রুপে ক্লাস নেন। আলাদা গ্রুপে যদি ক্লাস নিতাম আমার সুবিধাটা কিন্তু বেশি হতো, কারণ আমাকে কিন্তু সপ্তাহে তাহলে ফার্স্ট ইয়ারে 3 দিন ক্লাস নিতাম, সেকেন্ড ইয়ারে 3 দিন ক্লাস নিতাম, 6 দিনই ক্লাস নিতাম। এতে আমার সুবিধা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই আছে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাই আছে। আমি তো এখনও 6 দিন ক্লাস নিই, এখনও কিন্তু আমি 6 দিনই ক্লাস নিই। তোমাদের খেয়াল করো, শনি সোম বুধ 11টা নিচ্ছি ফার্স্ট ইয়ার, রবি মঙ্গল বৃহস্পতি 11টা নিচ্ছি আমি সেকেন্ড ইয়ার, সেকেন্ড পেপারের ক্লাস। তাহলে আমাকে কি করতো? জাস্ট 2টা আলাদা গ্রুপে হতো। এতে ঘটনাটা কি ঘটতো? 21-এর ব্যাপারটাও তো আলাদা, 21-দেরকে তো সবই পড়তে হবে, 2 গ্রুপেই ক্লাস করতে হতো। 22 যারা আসো, তোমরা মনে করো সেকেন্ড পেপারটা পড়তা, ফার্স্ট পেপারে কি হচ্ছে সেটা তোমরা জানতেও পারতাম। আর তোমরা তো জানো, বই বলো, সিলেবাস বলো, পড়ানো বলো, প্রতিনিয়ত কিন্তু আপডেট হয়। দেখবে একই টপিক আমি আগের ক্লাসে দিয়েছি, আজকে হয়তো দেখবে তার চেয়ে নতুন কিছু একটা তোমরা পাচ্ছ। তার মানে ওইটা তোমরা চোখেও দেখতে পারতা না।
তার মানে 22দের ক্ষতিটাই হতো, লাভ হতো না, কারণ ক্লাস তো 3 দিনই করতো, এখনো 3 দিনই করছো তো সেকেন্ড পেপার, তোমরা মাঝখান থেকে ফার্স্ট পেপার 3 দিন তোমরা দেখতে পাচ্ছ। আর যারা 2023-এর পরীক্ষার্থী আসো ভাই, SSC 21, তাদেরও তাই। আমি তো ফার্স্ট ইয়ার একবার রুট থেকে শুরু করেছি। তোমরা অনেক শিক্ষার্থী আছে যারা এই ফাঁকা টাইমটা, যেহেতু তোমাদের অন্য সাবজেক্টগুলো পড়তে হচ্ছে না, এই অর্গ্যানিক কেমিস্ট্রিটা বিশেষ করে তারা হয়তো এটা আবার পড়তে পারবে। আমি তো তোমাদের 2023 পর্যন্ত এই গ্রুপটা কন্টিনিউ করব, মানে অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাস, মানে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমি আবার নিব তখন গিয়ে। আসলে মানে এই গ্রুপটা মানে পরবর্তীতে যারাই যুক্ত হবে এই একটা গ্রুপেই যুক্ত হবে, এটা তোমাদের জন্য লাভ। হয়তো তোমরা বুঝতেছো না, এখন তোমরা ফার্স্ট ইয়ার মনে করতে পারো এই শুধু ফার্স্ট পেপারটাই পড়তাম, সেকেন্ড পেপারটা পড়তাম না, তো ফার্স্ট পেপারটাই করো, তোমার তো 3টা ক্লাস হচ্ছে। বাট আজ থেকে 6 মাস পর তোমাদের যে 2-1 বন্ধু এখন থেকে অর্গ্যানিক কেমিস্ট্রি পাশাপাশি কিছুটা দেখে যাবে, তখন যে আবার পড়বে, তখন সে রিভাইজ করবে, তার কাছে জিনিসটা পুরাতন মনে হবে, বাট তোমার কাছে তো নতুন মনে হবে আসলে। ফলে আলটিমেটলি তোমাদের কিন্তু লাভবান হবে না। আমরা কিন্তু চেষ্টা করছি শিক্ষার্থীদের সর্বোচ্চ দিতে, আর এই জন্য দেখো সপ্তাহে 6 দিনই ক্লাস হচ্ছে। কিন্তু আমি আলাদা করলে তো আলাদা আলাদা দিনে ক্লাস নিতাম, মানে এক ক্লাস 6 দিনই নিতাম, আলাদা আলাদা গ্রুপে ক্লাস নিতাম, মাঝখান থেকে এক গ্রুপ আর এক গ্রুপ সম্পর্কে কিছু জানতে পারতাম না তোমরা আসলে। আর এখন যা দিচ্ছি আমি এক জায়গায় দিচ্ছি, যার যেটা মনে হচ্ছে আমার একান্তই দরকার নাই সে সেটা স্কিপ করতে পারো আসলে। ওকে, না এটাই বলছি, তোমরা বেশিরভাগ স্টুডেন্টই এটাই সাপোর্ট করেছো ভাই, এক গ্রুপটাই বেটার। বললাম তো এটা আরও কিছুদিন যাক, যখন দেখবা তোমার অন্য বন্ধুদের সঙ্গে তোমার একটা হিউজ পার্থক্য তৈরি হয়ে গেছে, তখন বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবা তোমরা যে আসলে এই এক গ্রুপে হওয়াতে আসলে কী লাভবান হচ্ছে। বিশেষ করে 2023-এর শিক্ষার্থী যারা আছে তারা হয়তো বেশিরভাগ মনে করছো যে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ার কী দরকার আমার, এখন পড়ো না, তুমি শুধু ফার্স্ট পেপারটাই পড়ো, অসুবিধা কি? তোমার তো 3 দিনই ক্লাস হচ্ছে সপ্তাহে, পাশাপাশি যদি একটু সময় পাও, যদি অর্গানিকটা দেখতে পারো, একটু ক্ষতি কি আসলে? পরীক্ষা তো 2023-এর এপ্রিলেই যদি হয়ে যায়, তাহলে তো অন্য বছর এমনি তো ইন্টারমিডিয়েট টাইম কম, তারপর আবার অন্য বছরের চেয়ে আবার আলাদা, মানে এবার একটু টাইম আরও কম পাচ্ছ, ফলে আলটিমেটলি ক্ষতিটা তো তোমারই হবে তখন গিয়ে। ও আচ্ছা, অ্যাডমিশনের জন্য তো করবো ভাই আমরা তখন গিয়ে। 2021-এর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা ডিসেম্বরটা আগে পার হোক, তারপর আগে ডিসেম্বর পার হলে আমরা আবার অবশ্যই অ্যাডমিশনের জন্য অবশ্যই করব। ডিসেম্বর পার হয়ে গেলেই ভাইয়া সূর্য সাজানে আমি বললাম তো বেশিরভাগ স্টুডেন্ট এটা পছন্দ করে, 2-1 জন্য আমি বলছি আর কি। আর 2021-এর ডিসেম্বরটা পার হোক, আমরা অবশ্যই অ্যাডমিশনের জন্য আবার আলাদা করবো, এটা নিয়ে টেনশন নাই ভাইয়া তোমাদের, এটা মাথায় রেখো। সময়ের সাথে সাথে আমরা প্রয়োজন অনুসারে নিজেদেরকে আপডেট করবো। ওকে, এটা মাথায় রেখো যে তোমাদের যে জায়গায় যে জিনিসটা প্রয়োজন আমরা তখন সেখানে সেটাই করব। ওকে, তো যাক আমরা আজকের পড়া শুরু করি। আজকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো, তাই তো? অর্গ্যানিক কেমিস্ট্রি, অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। সম্ভবত নাজমা খাতুন এই আইডি থেকে ভাইয়া একজন, আমি ওটা অবশ্যই অ্যাপ্রুভ করি নাই, নাজমা খাতুন এই আইডি থেকে একজন স্টুডেন্ট বলেছ যে ভাইয়া সক্রিয় হাইড্রোজেন বলতে বোঝায় যে তীব্র তড়িৎঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় সক্রিয় হাইড্রোজেন। তো আপনার কনসেপ্ট বুকে যে ইথার দেখলাম আমি, কনসেপ্ট বুকে তো আমি ইথারের উদাহরণ দিইনি ভাই, তুমি মনে হয় এই জায়গায় ভুলটা করছো। দেখো আমার একটা উদাহরণ দেওয়া আছে, দেখো আমার ধারণা তুমি যে ভুলটা করছো সেটা হচ্ছে এই জায়গায়, এই যে আর MgX গ্রিগনার বিকারক, এর সাথে দেওয়া আছে আমার AH, ঠিক আছে? এই উদাহরণটা দেওয়া আছে, বিক্রিয়া করলে তোমরা দেখেছো এইটুকু এখান থেকে বের হয়ে চলে যায় আর এইটা চলে আসে। কি রে ফলস মারে কেন? অ্যালকেন প্লাস এই যে MgAX, তাই তো? AX। তো এখানে A ইজিক্যাল টু আমরা লিখেছি A ইজিক্যাল টু OH। A ইজিক্যাল টু OH মানে কি? তাহলে OH এর সাথে H থাকলে পানি আসলে, তারপর লিখেছি OR। এটা দেখে তুমি মনে ইথার মনে করেছো, আসলে এখানে A সমান শুধু বোঝানো হয়েছে। তাহলে A ইজিক্যাল টু যদি OR হয়, কি ব্যাপার? A সমান যদি OR হয় তাহলে সাথে তো H আছেই, তাহলে এটা অ্যালকোহল। আসলে আমরা শুধু A চিন সমান কি সেটা বুঝিয়েছি, এটা সক্রিয় হাইড্রোজেন না, হাইড্রোজেন ছাড়া বাকি অংশ। নাজমা খাতুন এই আইডি থেকে যে শিক্ষার্থী জয়েন করেছ, হ্যাঁ মিষ্টি হচ্ছে, কারণ আমরা যেগুলো পড়ছি বুঝছো, যে টপিকসগুলো পড়ছি ওখানে আমরা আর কিছু রাখছি না। আসলে যে টপিকসগুলো আমরা পড়ছি সেখানে আমরা আর কোনো কিছু অবশিষ্ট রাখছি না, ফলে একদম টেনশন নাই। ওই ডিসেম্বরের পরে যে আমরা টাইমটা পাবো ওই টাইমে আমরা শেষ করতে পারবো, টেনশন, এটা আমার তো জানিবা। ও না, শুক্রবার দিন একদিন আসলে একদিন তোমাদের রেস্ট নেওয়া দরকার, 7 দিন ক্লাস করলে লোড নিতে পারবা না ভাইয়া, বুঝছো? অসুবিধা নাই,
করো, যেভাবে করছো করো, দেখো ক্ষতি হবে না। তো নাজবা খাতুন আমি জানি না এই আইডি থেকে জয়েন আসো কিনা, মানে সরি আজকে ক্লাস করছো কিনা, তাহলে বুঝতে পারছো আমার ধারণা যে এখানে এ সমান ও আর লিখেছি, আমি পুরা যৌগটার কথা ও আরটা আসলে আমি বলি নাই। ওকে শোনো, তোমরা তো অনেকে 7 দিন বলছে, এটা মনে হচ্ছে এখন তাই। চার্লস ট্যাম একটা কথা বলেছেন, বেশি বই পড়ার চেয়ে অল্প পড়েও মনে রাখাটাই উত্তম। তুমি কতটুকু পড়লা সেটা বড় কথা নয়, কতটুকু মনে রাখতে পেরেছ সেটাই বড় কথা। তো শুক্রবার দিন তোমার গত পুরো সপ্তাহের ক্লাসে ডিউ থাকতে পারে, কোনো পড়ার সমস্যা থাকতে পারে, কম থাকতেও হইতে পারে, তখন সেই পড়াগুলো তোমরা আসলে কাভার করে নিলা। হ্যাঁ এই জন্য দরকার আছে ভাই, ওটা দরকার আছে না, এখানে কোনো প্রভাব আসলে লাগে না, নর্মালি বিক্রিয়াটা হয়। তাহলে আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া তোমরা, যে এগুলো নিয়ে তোমাদের টেনশন নাই যে মেডিকেল অ্যাডমিশন কাছে আসতেছে, আমাদের এগুলো ধারণা। আর যে টপিকসগুলো আমরা পড়াচ্ছি তোমরা খেয়াল করে দেখো, সেই টপিক্সে কিচ্ছু বাদ দিচ্ছি না আমরা, অর্থাৎ ওই টপিকসগুলো অন্তত তোমাকে অ্যাডমিশন টেস্টে গিয়ে আর নতুন করে পড়তে হবে না। অ্যাডমিশনের পর সেগুলো আমরা পড়বো, তোমাদের শর্ট সিলেবাসে যেগুলো নাই, যেগুলো আমরা বাদ দিচ্ছি সেগুলো পড়বো, কোনো অসুবিধা নাই। তখন আমরা এই গ্রুপের মধ্যে আরেকটা গ্রুপ করে নিব, যে সেখানে শুধু অ্যাডমিশন ক্লাস হবে, ওই ক্লাস শুধু অ্যাডমিশন ক্লাসটা হবে। আমরা এই গ্রুপের মধ্যে আলাদা অ্যাডমিশন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ক্লাস গ্রুপ করে নিব। সেই ক্লাসগুলোতে তোমরা যে কেউ এই মাস্টার গ্রুপের অটো অ্যাপ্রুভাল পাবা, তোমরা যে কেউ জয়েন করতে পারো এই গ্রুপগুলোতে, অসুবিধা নাই। যারা আগ্রহী তারা ক্লাসগুলো করবা, যারা ধরো 22-এর পরীক্ষার্থী তারাও করতে পারে, 23-এর পরীক্ষার্থী তারাও করতে পারে। আর এই গ্রুপের যে কন্টিনিউ ক্লাস সেটা তো চলবেই। বুঝতে পেরেছো যে ডিসেম্বরের পর আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলে আলাদা গ্রুপ করবে, এবং সেই গ্রুপে মাস্টার গ্রুপের শিক্ষার্থীরা অটো অ্যাপ্রুভাল পেয়ে যাবে, সেখানে যে কেউ জয়েন করতে পারে ওই গ্রুপে। আর এই গ্রুপের ক্লাসগুলো তো চলবে, আমাদের প্ল্যান আছে ভাইয়া, কোনো অসুবিধা নাই। ও আচ্ছা, আইনা রিঞ্জা এই আইডি থেকে, এটা আমার আছে ভাই চিন্তা, বুঝছো। কিন্তু হচ্ছে কি, আমরা অর্গানিক কেবল শুরু করেছি, ধরো বোর পরমাণু মডেল শুরু করেছি, তো আমরা যদি পুরো বোর পরমাণু মডেলটা শেষ করে একটা এক্সাম নিই তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হয় আর কি, যেগুলো গুছিয়ে এক্সামটা নেওয়া যায় আর কি। এই কারণে আমরা খেয়াল করে দেখো, যেমন আমাদের অ্যালকেনটা শেষ হয়ে গেলেই, মানে আজকে তো শেষ, সামনের দিন কিন্তু আমরা এক্সাম নিব আসলে ভাই। হ্যাঁ ঠিক আছে, আমরা এক্সাম নিব এবার, অসুবিধা নাই। তাহলে এই মোটামুটি ভাইয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা শুরু করি অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকেন সাধারণত 4 ধরনের বিক্রিয়া দেয়। অ্যালকেন সাধারণত 4 ধরনের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে প্রতিস্থাপন, প্রতিস্থাপন এমসিকিউ দিবে কিন্তু কোনটি অ্যালকেনের সাধারণ বিক্রিয়া, কোনটি বিক্রিয়া নয়। অ্যালকেন সাধারণত 4 ধরনের বিক্রিয়া দেয়। একটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হলো সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, অ্যালকেন সাধারণত 4 ধরনের বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, তাপীয় বিয়োজন বিক্রিয়া, তাপীয় বিয়োজন বিক্রিয়া। আর 4 নাম্বার হলো, যদিও তোমাদের হাজারি স্যারের বইয়ে সম্ভবত এই 3 প্রকারের আছে, এই অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা উনি আলাদা বিক্রিয়া দেখিয়েছেন, বাট অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া প্রকারভেদের মধ্যে লিখে নাই। বাট তোমরা মাথায় রাখবা, অ্যালকেন কিন্তু 4 ধরনের বিক্রিয়ায় দেয়, প্রতিস্থাপন, সমানুকরণ, তাপীয় বিয়োজন, আর একটা হলো অ্যারোমেটিকরণ। অ্যারোমেটিকরণ ঠিক আছে। অ্যালকেন সাধারণত এরকম 4 ধরনের বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, তাপীয় বিয়োজন বিক্রিয়া, অ্যারোমেটিকরণ বিক্রিয়া। তার মধ্যে এই যে তাপীয় বিয়োজন বিক্রিয়াটা তোমাদের ইন্টারমিডিয়েট লাগে না, অ্যাডমিশন টেস্টেও লাগে না, কারণ একটা অ্যালকেনকে যখন আমরা উত্তপ্ত করি বিভিন্ন ধরনের ভেঙে ভেঙে ছোট ছোট অনেক ধরনের যৌগ তৈরি হয়, ফলে এটা তোমাদের পরীক্ষাতে আসলে দেয় না। সমানুকরণটাও তাই। মনে করো তুমি পেন্টেনকে তাপ দিলা, দিয়ে 2 মিথাইল বিউটেন বানালা, 2 ডাইমিথাইল প্রোপেন, সেটাও হতে পারে, বিভিন্ন ধরনের যৌগ হতে পারে, তাই এটাও তোমাদের লাগবে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। আর অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা মেনলি আমাদের অ্যাডমিশন টেস্টে লাগে, ফাইনাল পরীক্ষাতে অ্যারোমেটিকরণ বিক্রিয়া দেয় না। তাহলে কি দাঁড়ালো, অ্যালকেন সাধারণত 4 ধরনের বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন, সমানুকরণ,
তাপীয় বিয়োজন আর হচ্ছে অ্যারোমেটিকরণ। তার মধ্যে এই দুটা লাগবে না, কেন বললাম যে বিভিন্ন ধরনের যৌগ হয়, ওটা এই জন্য পরীক্ষায় দেয় না। অ্যারোমেটিকরণটা আমাদের অ্যাডমিশন টেস্টে লাগে, মেনলি আমাদের লাগে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াটা। তো আমরা এখন অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা আসলে করব। ওকে, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা এখন শুরু করব। সবাই রেডি হও, খুবই গুরুত্বপূর্ণ অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রথমে আসি আমরা হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন অর্থাৎ হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন। তো দেখো কিভাবে হয়। এই যে ধরো মিথেন, মিথেন এইটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সূর্য আলোকের উপস্থিতিতে এইচ নিউ দ্বারা, তোমরা বোঝো এটা এনার্জি বোঝানো, এইচ ইকুয়াল টু এইচ নিউ, এনার্জিটা কোথায় পাই? সূর্য আলোক থেকে পাই, তাই আমরা এইচ নিউ দ্বারা প্রকাশ করি। তাহলে কি হয়, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যায়, এখানে ক্লোরিন তো দুটো আছে তাই না, এখানকার একটা এইচ সিএলের সাথে বের হয়ে চলে যায় আর একটা সিএল চলে আসে এখানে, অর্থাৎ CH3Cl মিথাইল ক্লোরাইড প্লাস HCl। তো আমরা একটু পরে এই যে হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল আমরা দেখব, সেই কৌশল আমরা দেখতে পাবো যে হ্যালোজেনেশন বিক্রিয়াটা কিন্তু মেইনলি একটা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। কি বিক্রিয়া বললাম ভাই? এটা একটা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। আর তোমরা নিশ্চয়ই জানো যে ফ্রি রেডিক্যাল বিক্রিয়াগুলো হচ্ছে আচ্ছা আয়নাইডিন, যা সমস্যা নাই ভাই, তোমরা এক্সাম দিতে আগ্রহী হলাম, এক্সাম নিব, অসুবিধা নাই। তো দেখো এটা অনেক জায়গায় এমসিকিউ দিয়েছে, অনেক জায়গায় তোমরা বই ঘাটাঘাটি করে দেখবা, বিগত সালের প্রশ্নে দেখবা যে হ্যালোজেনেশন বিক্রিয়াটা কিন্তু মানে বলছে যে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়াটা কি বিক্রিয়া? এরা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। আর ফ্রি রেডিক্যাল বিক্রিয়াগুলো জানো তোমরা চেইন রিয়াকশন দেয়, অর্থাৎ একবার বিক্রিয়া শেষ হলে যেমন হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, তো এই যৌগের সম্পূর্ণ হাইড্রোজেন প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতেই থাকবে, কারণ এগুলো হচ্ছে চেইন রিয়াকশন, শিকল বিক্রিয়া। একবার শুরু হলে সম্পূর্ণ বিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। এই যে এইচ নিউ, অর্থাৎ আরেকটা হাইড্রোজেন আরেকটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হবে, তাহলে কি হবে? CH2Cl2 প্লাস HCl। আরো হাইড্রোজেন আছে দুইটা, তাহলে আবার সে মানে বিক্রিয়াটা চলতেই থাকবে এভাবে, Cl2 প্লাস ক্লোরিন এইচ নিউ, আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন করবে, আরেকটা Cl চলে আসবে, CH_Cl3 প্লাস HCl। আরো একটা হাইড্রোজেন আছে, আবার সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, CH_Cl3 প্লাস ক্লোরিন। এই যে সূর্যালোকের উপস্থিতিতে আরেকটা হাইড্রোজেন আরেকটা Cl দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের পুরো সম্পূর্ণ হাইড্রোজেন প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতেই থাকবে। এই কারণ এটা হলো একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আর প্রতিস্থাপন, এই অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। আর ফ্রি রেডিক্যাল বিক্রিয়াগুলো সাধারণত চেইন রিয়াকশন, চেইন বিক্রিয়া হয়, অর্থাৎ একবার বিক্রিয়া শুরু হলে সেটা শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকে। আমি ইউপ্যাক নাম যদি এটা বলি, তাহলে এই যৌগটার নাম ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন, বা এটাও বলা হয় মিথাইল ক্লোরাইড। ইউপ্যাক নাম ক্লোরোমিথেন, বা এই যৌগকে মিথাইল ক্লোরাইডও বলা হয়, মিথাইল ক্লোরাইড। এটা বলতে পারো মিথিলিন ক্লোরাইডও বলা হয়, এটা মিথিলিন ক্লোরাইডও বলা যায়, অথবা ডাইক্লোরোমিথেন। ইউপ্যাক নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। ইউপ্যাক নামটা হলো ভাইয়া ডাইক্লোরোমিথেন। দেখছো? দেখো তুই এটা দেখো, সরি ভাই একটু অ্যাড করে দাও, বন্ধ হয়ে গেছে তো, একটু ভাই প্লিজ।
একটু ব্যাস সরি, ইলেকট্রিক চলে গেছে, এরপর আবার ডিস্টার্ব দিয়েছে আমাদের আইপিএস। একটু একটু প্লিজ আমরা লাইভটা না কাটি, প্লিজ একটু ভাই। আইপিএসটা চেঞ্জ করে দেওয়ার কথা, কালকে দিয়ে যাবে ওরা হয়তো চেঞ্জ করে। হ্যাঁ, এই কারণেই এই ইলেকট্রিসিটি চলে গেলে ঝামেলাটা হচ্ছে না। জাহিপা ঝামেলা, এটা উজ্জ্বল ভাইয়ের বোর্ডের দোষ না ভাই, এটা আইপিএসের জন্য সাপোর্টটা দেয়নি আর কি। ও এইচ নিউ, এটা আসলে সূর্য আলোকের উপস্থিতিতে, অর্থাৎ আমরা কোনো বিকিরিত রশ্মিকে কি দ্বারা প্রকাশ, ই দ্বারা, শক্তিকে ই দ্বারা প্রকাশ, ইজ ইকাল টু এইচ নিউ, সেই এইচ নিউ ভাই সূর্য আলোকের উপস্থিতিতে, এই কারণে। ওকে সরি ভাই, আমি জানি যে তোমাদের এভাবে মাঝখানে ইয়ে হলে ঝামেলা হয়, কিন্তু ওই যে মাহিয়া আফরোজ বিরক্ত হয়ে গেছে অর্গানিক কেমিস্ট্রি পড়তে। আসলে এগুলো শুরুর জিনিস, তো এখানে যে কথাগুলো বলা হবে পরবর্তী অধ্যায় মানে টপিকগুলোতে সেগুলো কাজে লাগবে, অর্থাৎ পরবর্তী তার খুব একটা টাইম লাগে না, ঠিক আছে? ওকে দেখো আমরা শুরু করছি, ওটা নাই না আগেরটার, আচ্ছা থাক। তো দেখো যেটা বলছিলাম আমরা যে এই বিক্রিয়াটা ইয়ে হয়ে গেছে না, আমরা একটু নতুন করে আবার লিখি। দেখো ভাইয়া, তাহলে কি কি যোগ হয়েছিলাম, যোগের নামগুলো লিখলে তো হয়ে যাবে শুধু, তাই না? এইটার নাম বললাম আমরা ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, CH2Cl2, ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরাইড, ইলেকট্রিসিটি চলে আসছে, আন্দাজে একটু ডিস্টার্ব করলো। ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ক্লোরাইডও বলতে পারো তোমরা, মিথিলিন ক্লোরাইড অনেকে বলতে পারো ভাইয়া এখানে মিথিলিন ডাইক্লোরাইড বলবো না, বলবো না এই জন্য আমরা সবাই জানি মিথিলিন এইটা। তাহলে মিথিলিন ক্লোরাইড যখন আমি বলবো, তার মানে একটা ক্লোরিন থাকলে তো কার্বনের 4টা হাতই ফিল আপ হতো না, তাহলে অবশ্যই বাকি 2টা ক্লোরিন আছে, এটা সবাই বোঝে। তাই মিথিলিন ডাইক্লোরাইড বলা লাগবে না, মিথিলিন ক্লোরাইড বললেই হবে। CH-Cl3, ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, যেটাকে আমরা সবচেয়ে বেশি পরিচিত এটা বাণিজ্যিক নামে, সেইটা হলো ক্লোরোফর্ম, তাই না? বাণিজ্যিক নাম ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। আর একটা হচ্ছে CCl4, টেট্রাক্লোরোমিথেন, বা অনেকে কার্বন টেট্রাক্লোরাইড বলে, সমস্যা নাই। এটার একটা বাণিজ্যিক নাম আছে জানো, অনেক সময় তোমাদের পরবর্তীতে যখন বিশেষ করে অ্যাডমিশন টেস্টগুলোতে যাবা দিয়ে দিবে এটার নাম কি, বা ওই নামটা বলে সংকেত কোনটি, কার্বন টেট্রাক্লোরাইড বলে পাইরিন বলা হয়, বুঝছো? কার্বন টেট্রাক্লোরাইডের বাণিজ্যিক নামটা হচ্ছে পাইরিন। তোমরা এগুলো মনে রাখতে পারো, এই নামগুলো তোমরা দেখে রাখলে একটা। ওকে, তো আমরা দেখলাম যে অ্যালকেনের যে প্রতিস্থাপন বিক্রিয়াটা, যে ক্লোরিনেশন বিক্রিয়াটা, সেটা হলো ফ্রি রেডিক্যাল বিক্রিয়া, তাই না? এবং ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে এরা আসলে চলতেই থাকে, একবার শুরু হলে আর শেষ হয় না। তো আমরা এখন একটু দেখি যে এই অ্যালকেনের যে হ্যালোজেনেশন বিক্রিয়া আছে সেটার কৌশলটা আসলে কেমন, কিভাবে বিক্রিয়াটা ঘটে। এর কৌশলটা 3 ধাপে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ইনিশিয়েশন বা বাংলায় যাকে বলি আমরা সূচনা ধাপ। সূচনা, কিভাবে বিক্রিয়া শুরু হয় দেখো একটু। এই ধাপে প্রথমে এই ক্লোরিন
আচ্ছা একটু দাঁড়াও, দেখো এখানে লিখি, এই যে ভাইয়া ক্লোরিন, তোমরা জানো একটা সময় যদি বন্ধন করতে লাগে দুটা ইলেকট্রন, এই ক্লোরিনটা সূর্য আলোকের উপস্থিতিতে, তোমরা নিশ্চয়ই আগে দেখেছো ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্যে যে ফ্রি রেডিকেল কাদের কাদের উপস্থিতিতে সংঘটিত হয়, HELPR, হেল্পার, তাই না? হিট, ইলেকট্রিসিটি, লাইট, পার অক্সাইড এবং আরেকটা রেডিকেলের উপস্থিতিতেও ফ্রি রেডিকেল হতে পারে। এই যে আলোর উপস্থিতিতে এই যে ক্লোরিনটা ভেঙে যায় কিভাবে, তোমাদের মনে আছে যে এই ফলাটা কিন্তু আমরা একদিকে দিই যদি একটা ইলেকট্রন স্থানান্তর ঘটায়, আর ফলাটা দুই দিকে কখন দিই, যখন দুইটা ইলেকট্রন স্থানান্তর ঘটায়। কি হয়, এই যে যার যার ইলেকট্রন সে নিয়ে আলাদা হয়ে যায়। এটা হলো ক্লোরিন ফ্রি রেডিকেল, আর একটা ক্লোরিন ফ্রি রেডিকেল। সূচনা ধাপে প্রথমে এটা তৈরি হয় আসলে। ওকে, এই হলো আমাদের সূচনা, প্রথমেই ক্লোরিনটা ভেঙে ক্লোরিন ফ্রি রেডিকেল তৈরি হয়। এবার হচ্ছে বিস্তরণ ধাপ, প্রোপোগেশন বলি আমরা এটাকে, বিস্তরণ ধাপ। এই বিস্তরণ ধাপে কি ঘটে দেখো ভাইয়া, বিস্তরণ ধাপটাতে কি ঘটে, এই ক্লোরিন ফ্রি রেডিকেলটা এইবারে অ্যালকেন, এই যে দেখাচ্ছি দাঁড়াও, এই যে মনে করো মিথেন, আমরা মিথেন দিয়ে দেখছি, এই যে মিথেন, এদের মধ্যে একটা বন্ধন আছে মানে তো দুটা ইলেকট্রন। এই যে ক্লোরিন ফ্রি রেডিকেল, এই যে সে কি করে দেখো, এখন এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, এই যে এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন মিলে এখানে HCl তৈরি করে। এই যে একটা দুটা ইলেকট্রন মানেই হলো একটা বন্ধন, প্লাস এর ইলেকট্রনটা এর কাছে ফিরে আসে, মিথাইল ফ্রি রেডিকেল। তাহলে কি হলো দেখলাম আমরা এখানে যে সূচনা ধাপে প্রথমে আমাদের ক্লোরিন ফ্রি রেডিকেল তৈরি হলো, বিস্তরণ ধাপ যেটা, প্রোপোগেশন ধাপ যেটা, সেটাতে আমরা দেখলাম যে ক্লোরিন ফ্রি রেডিকেলটা অ্যালকেনকে আক্রমণ করে অ্যালকাইল, এখানে আমরা যদি মিথেন নিয়েছি তাই মিথাইল ফ্রি রেডিকেল তৈরি হয়েছে। এবার হচ্ছে টার্মিনেশন অর্থাৎ সমাপ্তি ধাপ। এখানে কি হয় দেখো, সমাপ্তি, সমাপ্তি এখানে কি হয় খেয়াল করো তোমরা, এই যে ভাইয়া অবশিষ্ট থাকলো কি, এখানে একটা ক্লোরিন ফ্রি রেডিকেল তো এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করে ফেললো, আরেকটা ক্লোরিন ফ্রি রেডিকেল আর এই যে অ্যালকাইল ফ্রি রেডিকেল, এই দুই পাবলিক যুক্ত হয়। এই যে এই হলো মিথাইল ফ্রি রেডিকেল আর এই যে ক্লোরিন ফ্রি রেডিকেল, এই দুইজন মিলে এখানে একটা যৌগ তৈরি করে ফেলবে, কি সেটা, মিথাইল ক্লোরাইড। এটাই যদিও মূল উৎপাদ, তবে এরা কিন্তু নিজেদের মধ্যে যুক্ত হয়ে আরেক ধরনের উৎপাদ হয়, ক্লোরিন নিজে, এগুলো খুব সাবসিডারি প্রোডাক্ট, এরকমও কিন্তু হয় সাথে। এই যে এই একটা মিথাইল ফ্রি রেডিকেল আরেকটা মিথাইল ফ্রি রেডিকেল যুক্ত হয়ে এখানে তৈরি হয় ইথেন। এগুলো খুব সামান্য পরিমাণ, মূল উৎপাদ আসলে এটাই। আবার ওই যে ক্লোরিন ফ্রি রেডিকেলগুলোও নিজেদের মধ্যে যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করে। এই হলো আমাদের অ্যালকেনের হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল। তোমরা ভেবো না বিক্রিয়া এই জায়গাতে থেমে যায়, আবার শুরু হয় বিক্রিয়াটা, আবার ক্লোরিন ফ্রি রেডিকেল তৈরি হয়, আবার এখান থেকে একটা হাইড্রোজেনের প্রতিস্থাপন হয়, সম্পূর্ণ হাইড্রোজেন প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতেই থাকে। তাহলে প্রথম থেকে একবার দেখে নিই, তারপর আমি তোমাদের কমেন্ট দেখবো যে কারা কারা বুঝতে পারোনি। বিক্রিয়ার প্রথমে কি হয়, ক্লোরিন মানে হ্যালোজেনটা সূর্য আলোকের উপস্থিতিতে ভেঙে হ্যালোজেন ফ্রি রেডিকেল তৈরি করলো দুটা, যার যার ইলেকট্রন সে নিয়ে আলাদা হয়ে গেল। এবার প্রোপোগেশন বিস্তরণ ধাপে কি হয়, একটা ক্লোরিন ফ্রি রেডিকেল এসে অ্যালকেন, আমরা এখানে মিথেন নিয়েছি তাই মিথেনকে আক্রমণ করে, কিভাবে, ওর একটা বিজোড় ইলেকট্রন আর হাইড্রোজেন তার একটা বিজোড় ইলেকট্রন মিলে HCl তৈরি করে, আর এই ইলেকট্রন ফিরে এসে মিথাইল ফ্রি রেডিকেল হলো। এবার সমাপ্তি টার্মিনেশন ধাপে কি ঘটে, এই যে এই মিথাইল ফ্রি রেডিকেল আর ওই যে আরেকটা ক্লোরিন ফ্রি রেডিকেল আছে, ওরা দুই পাবলিক মিলে তৈরি করে মিথাইল ক্লোরাইড, মূল উৎপাদ। তবে এই যে মিথাইল ফ্রি রেডিকেল, ক্লোরিনের ফ্রি, তো অসংখ্য থাকে সিস্টেমের মধ্যে তোমরা জানো, তো ওরা আবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে কিছু পরিমাণ ইথেন তৈরি করে, আবার এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে কিছু পরিমাণ ক্লোরিন তৈরি করে, সেই ক্লোরিন আবার ওই ফ্রি রেডিকেলে কি করে, অংশ নেয়। এইভাবে বিক্রিয়াটা চলতেই থাকে। এই হলো আমাদের অ্যালকেনের ফ্রি রেডিকেল বিক্রিয়ার আসলে কৌশল। আমরা আরো মজার মজার জিনিস আছে সামনে যাব, তোমরা বুঝতে পারো নাই এমন কেউ আসো কিনা এতটুকুর মধ্যে, যতটুকু বললাম। আচ্ছা, তাসনোবা জেরিন প্রোপাগেশন শেষ ধাপ, এই যে মিথাইল ফ্রি রেডিকেল আর হলো এই যে ক্লোরিন ফ্রি রেডিকেল,
এই যে এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন মিলেই তো একটা বন্ধন মানেই তো দুটা ইলেকট্রন। আর যেহেতু সিস্টেমের মধ্যে মিথাইল থাকেই, এই মিথাইলগুলো আবার ওই যে আমরা যখন তৈরি করছিলাম না, উডস বিক্রিয়ায় ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিলে ওরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে। এই যে মিথাইল ফ্রি রেডিকেলগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে ইথেন তৈরি করে, আবার ক্লোরিন ফ্রি রেডিকেল নিজের মধ্যে যুক্ত হয়ে ক্লোরিন তৈরি করে। হ্যাঁ ইউভি লেখা যাবে, সমস্যা নাই, রাখা ইউভি লেখা যাবে ভাইয়া। প্রত্যাশা মজুমদার ভাইয়া CH2Cl2টা কিভাবে হয়? কিভাবে হয় এই ব্যাপারটা বুঝলাম না ভাই। কি স্ট্রাকচার দেখতে যাচ্ছ তুমি কি, নাকি মানে কি বললাম আমি বুঝিনি ভাইয়া। স্ট্রাকচার যদি দেখতে চাও তাহলে এই যে এটা, ওকে আচ্ছা লেখা যাবে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু দেখে নিই, খান পরীক্ষায় কৌশল আসে, পরীক্ষায় এই কৌশল আসে, অ্যালকেনের কৌশল আসে, উদ্দীপকে দিয়ে দেবে যে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটির কৌশল ব্যাখ্যা করে। এই কৌশল, যে কৌশলগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো অবশ্যই আমি ভালো করে করাবো এবং অবশ্যই করাবো। আর যেগুলো আসবে না, আবার না জানলেও সমস্যা নাই, সেগুলো করাবো না। দু একটা থাকে যে পরীক্ষায় আসবে না কিন্তু পরবর্তী বিক্রিয়া বোঝার জন্য তোমাদের লাগবে, সেগুলো আমি তোমাদের অবশ্যই করাবো। ওকে, ইনিশিয়াল প্রক্রিয়া আরেকটি ফ্রি রেডিকেল কার সাথে যুক্ত হবে? আরেকটি ফ্রি রেডিকেল কার সাথে যুক্ত হবে ভাইয়া? আর তো ফ্রি রেডিকেল নাই, আমি বুঝতে পারিনি ভাইয়া। মুশফিক মাহমুদ, হ্যাঁ এই বিক্রিয়া সম্পূর্ণ হাইড্রোজেন, ধরো একটা হলো তো আবার ক্লোরিন ফ্রি রেডিকেল তৈরি হবে, আবার এখান থেকে হাইড্রোজেন তৈরি, এই সেল এখানে তখন আবার তৈরি হবে মিথিলিন ক্লোরাইড ফ্রি রেডিকেল, আবার সে ক্লোরিনের সাথে যুক্ত হবে, এভাবে চলতেই থাকবে এটা। হ্যাঁ চলতেই থাকবে। তবে তোমাদের কৌশল চাইলে এইটুকুই শেষ, মানে পরের ধাপের কৌশলগুলো তোমাদের কার দেখাতে হবে না। আহমেদ ইহান ভাইয়া প্রোপাগেশনটি বুঝিনি ভালো মতো, জাস্ট এই দুটা যদি নাও দাও, আচ্ছা দেখো এই দুইটা যদি তোমরা নাও দাও, এটা দেওয়াতে বোধহয় প্রবলেমটা হয়ে গেছে, তাই তো? এই যে এই দুটা না দিলে সমস্যা নেই ভাই, এটাই হলো মেন উৎপাদ। এই যে মিথাইল ফ্রি রেডিকেল একটা অবশিষ্ট থাকলো, এই যে প্রোপাগেশনটাই বোঝোনি আমি। আচ্ছা দেখি কোনটা লিখেছ, একটু দেখি ভাই তুমি কোনটা বলছো, আমি বুঝিনি। প্রোপাগেশনটা বোঝনি, সরি এটা খুব সহজ ভাই। এই যে মিথেন CH4 মিথেন ছিল, তাহলে মিথেনের আমরা একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করবো, তাই দেখালাম এভাবে আলাদা করে। এই যে ক্লোরিন ফ্রি রেডিকেল একটা, আর এই যে মিথাইল আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন ইলেকট্রন ছিল এর একটা, তাহলে হাইড্রোজেন তার ইলেকট্রন নিয়ে ক্লোরিনের সাথে HCl তৈরি করলো, আর মিথাইলের ফ্রি রেডিকেলটা মিথাইলের সাথে এসে মিথাইল ফ্রি রেডিকেল তৈরি করে ফেললো। আহমেদ ইহান, এখন বুঝতে পেরেছো ভাইয়া? দেখো তো এখন বুঝতে পেরেছো কিনা। জাস্ট এই ফ্রি ক্লোরিন আর হাইড্রোজেন তার ইলেকট্রন গিয়ে HCl তৈরি করে ফেললো এখানে, আর মিথাইলের ফ্রি রেডিকেলটা মিথাইলের সাথে চলে আসলো। সূর্য হাসান, কার্বন টেট্রাক্লোরাইড পর্যন্ত দেখাবো? আচ্ছা দেখো তাহলে আবার একইভাবে ক্লোরিন ফ্রি রেডিকেল, এবার কি ঘটবে দেখো, CH3 তাহলে CHCl CH2, এই যে এটা আবার ওই যে ক্লোরিন ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হবে হয়ে এই যে এর ইলেকট্রন আর এর ইলেকট্রন মিলে কি হবে, HCl প্লাস এই যে CH2Cl ফ্রি রেডিকেল। এটা হলো প্রোপাগেশন ধাপ। এবার ফাইনাল টার্মিনেশনে কি ঘটবে, এই যে CH2Cl আর ওই যে আবার ক্লোরিন ফ্রি রেডিকেল তার সাথে যুক্ত হয়ে এই যে এই যে একটা মিলে CH2Cl2 তৈরি হবে। আবার একইভাবে আরেকটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে। এখন কি পারবা না? দেখো তো একটু। রিক্তা সরকার, না ফ্রি রেডিকেল তো প্রথমে তৈরি হলো, একদম সূচনা ধাপেই তো ফ্রি রেডিকেল তৈরি হয়ে যায়। এই যে সূচনা ধাপেই তো ফ্রি রেডিকেল তৈরি হয়ে গেল। ওই বিস্তার ওই ধাপটাতে বিক্রিয়াটার বিস্তার লাভ করে, মানে মেন যৌগের সাথে রিয়াকশনটা আসলে শুরু হয়। ওকে, হেল্পারের কাজ কি? আরে গাধা, সম্প্রীতি আইডি থেকে হেল্পারের কাজ না, অর্থাৎ এই জিনিসগুলোর উপস্থিতিতে ফ্রি রেডিকেলগুলো তৈরি হয়। যখন যেখানে যেটা লাগে তখন সেটা আমরা অ্যাপ্লাই করি, কিন্তু এগুলোর মধ্যেই হয়। হ্যাঁ সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ফ্রি রেডিকেলের মাধ্যমে ঘটে। ওকে, আমার মনে পারবা এখন এই যে বাকিগুলো ধাপগুলো কন্টিনিউ করতে আর কি।
ওকে, আর কারো কোনো প্রবলেম? তাহলে এই মোটামুটি আমরা দেখলাম ভাইয়া কি হয়, প্রথমে ক্লোরিন হ্যালোজেন ভেঙে হ্যালোজেন ফ্রি রেডিকেল তৈরি হয়, এটা সূচনা কেবল বিক্রিয়া শুরু হলো, এরপর বিক্রিয়াটা বিস্তার লাভ করে কোন জায়গায়, এই যে অ্যালকেনের একটা হাইড্রোজেন তার বিজোড় ইলেকট্রন আর ক্লোরিনের বিজোড় ইলেকট্রন মিলে এই সেল তৈরি করলো, আর এর ইলেকট্রনটা তৈরি কাছে চলে আসলে ফ্রি রেডিকেল তৈরি হয়ে গেল। এবার বিক্রিয়া শেষ হয় কোথায়, এই ফ্রি রেডিকেল আর ওখানকার আরেকটা ফ্রি রেডিকেল মিলে অ্যালকেন তৈরি করবে। আর এই উৎপাদগুলোর সাথে কিছুটা তৈরি হয় যে এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে, ক্লোরিনগুলো আবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করে। আমাকে একজন যেহেতু বলল কার্বন টেট্রাক্লোরাইড পর্যন্ত দেখান, তাই দেখালাম এখানে একটা ভাই যে ওই যে সূচনা ধাপে যে ক্লোরিন ফ্রি রেডিকেল তৈরি হতেই থাকবে এভাবে, আর ও আবার আরেকটা হাইড্রোজেন মিলে এই সেল তৈরি করবে, CH2Cl ফ্রি রেডিকেল তৈরি হবে, সে আবার ক্লোরিন ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হয়ে এটা আবার চলবে, আবার একটা হাইড্রোজেন চলে যাবে গিয়ে CaCl2 ফ্রি রেডিকেল তৈরি হবে। চলতে লাগবে না এত দূর, এমনি প্রয়োজনীয় জিনিস অনেক আছে ভাই, এমনি প্রয়োজনীয় জিনিস অনেক আছে বুঝছো। এখন তো মনে হচ্ছে এত কিছু, অর্গানিকটা শেষ করো দেখবা প্রয়োজনীয় জিনিসগুলি মনে রাখা কঠিন, সেখানে অতিরিক্ত তো পরের কথা। এইবার এখানে কিছু ব্যাপার আছে আমার, দাঁড়াও, সেইটা হচ্ছে CH3 CH2 CH3 এই যৌগটা আমি নিলাম, এর সঙ্গে যদি আমি ব্রোমিনের বিক্রিয়া করি তাহলে দেখো তো দুই রকমের উৎপাদ হতে পারে কিনা। দুই রকমের মানে এখানে তো আমাদের হাইড্রোজেনগুলো আছে বিভিন্ন রকম, যেমন এই কার্বন তো আসলে 1 ডিগ্রি কার্বন, তাহলে 1 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে তার হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। ও আচ্ছা আমি ভুলে যাবো, একটা কথা আমাকে গতদিন জিজ্ঞেস করছো মানে একটা স্টুডেন্ট গ্রুপে পোস্টও দিয়েছো, কোন একটা বইয়ে পেয়েছো তোমরা যে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল জিনিসটা কি, যে এই যে কার্বন আমরা বলেছি সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি, তার মানে এটা 1 ডিগ্রি। এবং আমরা আরেকটা কথা বলেছিলাম খেয়াল করো, এই যে এটাকে আমরা মিথাইল ফ্রি রেডিকেল বলি, এটাও কিন্তু 1 ডিগ্রি, অর্থাৎ এই কার্বন ধরো কোনো কার্বনের সাথে যুক্ত নাই, বাকি 3টা হাতেও যদি হাইড্রোজেন থাকে সেটাকে আমরা 1 ডিগ্রি বলে থাকি। এটা 1 ডিগ্রি সবচেয়ে ছোট সদস্য, তবে এটা যেহেতু নির্দিষ্ট, যেমন আমার এটা 1 ডিগ্রি, দেখো খেয়াল করো এটা 1 ডিগ্রি, আর এর মান মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল বিভিন্ন হতে পারে, সবই 1 ডিগ্রি, বাট এটা একদম ফিক্সড হাইড্রোজেন দিয়েছে, এটাকে এই জন্য 1 ডিগ্রিও না বলে আমরা মিথাইল ফ্রি রেডিকেলও বলি, তবে এটাও 1 ডিগ্রি। যেমন খেয়াল করো CH3 CH2 CH2 OH, এইটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না, কারণ OHটা যে কার্বনের সাথে যুক্ত সরাসরি সে একটা কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। ইথানল ওটাও 1 ডিগ্রি অ্যালকোহল, এই যে CH3 CH2 OH, ওই যে কার্বনের সাথে যুক্ত সে সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটাও 1 ডিগ্রি। তাহলে এটা কয় ডিগ্রি হবে, এটা এই যে কোনো কার্বনের সাথে যুক্ত নাই, বাকি হাতগুলোতে হাইড্রোজেন আছে, এটাও 1 ডিগ্রি। ওকে, এটা এবং সবচেয়ে ছোট সদস্য মিথানল, তাই এটা কারণ এটা তো চেঞ্জ হতে পারে, এই যে আর CH2OH, এটা আর এর মান চেঞ্জ হলে অ্যালকোহলের নাম চেঞ্জ হয়, বাট এটা তো চেঞ্জ নাই, হাইড্রোজেন তো দিয়ে দিয়েছি আমি, তো এটাকে মিথানলই বলি আমরা, তবে এটাও 1 ডিগ্রি, এটা যেন মাথায় থাকে। তোমরা যে বই থেকে পোস্ট করেছো ওটা ঠিক আছে, ভুল নাই। ওকে, রিক্তা সরকার অনুরূপভাবে পাই বলে দিতে হবে না, অতদূর পর্যন্ত লাগবে না, ওটা প্রশ্নকর্তা বোঝে, ঠিক আছে, এটা বোঝে যে কতটুকু পারলে স্টুডেন্টরা বুঝবো যে কতটুকু পারছে, এটা নিয়ে টেনশন নাই তোমাদের, ঠিক আছে। তো যাক, এখানে তো এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি, তার মানে এখানে যদি আমি হ্যালোজেনেশন বিক্রিয়া করি তাহলে 2 রকম উৎপাদ হতে পারে, এটা তো একই জিনিস, একটা হতে পারে এই হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে, অর্থাৎ CH3 CH2 CH2Br, আরেকটা হতে পারে এইটা CH3 CHBr, খুব গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ব্যাপক দিয়েছে। তার মানে আমরা যদি সূর্যালোকের উপস্থিতিতে আমরা মিথেন যখন বিক্রিয়া করেছিলাম কোনো সমস্যা হয়নি, একটাই কার্বনেই ওই হাইড্রোজেনের প্রতিস্থাপন হবে। আমরা যখন ইথেনের বিক্রিয়া করব, হ্যালোজেনেশন বিক্রিয়া, তখনও সমস্যা হবে না, কারণ দুটো একই কার্বন, একটাই উৎপাদ হবে। বাট যখন এরকম বিভিন্ন ধরনের কার্বন থাকবে, কোন কার্বনের হাইড্রোজেনটা আসলে প্রতিস্থাপিত হবে, এইটার মানে 2 ডিগ্রি না 1 ডিগ্রি, কোনটা আসলে মূল উৎপাদ হবে, এইটা জানাটা আসলে জরুরি। দুটা উৎপাদই তৈরি হবে, একটা বেশি পরিমাণ হবে, একটা কম পরিমাণ হবে।
কোনটা আসলে, কেন অনেক ব্যাপার আছে, কিন্তু ক্লাস থেকে ড্রপ করো না, মানে ক্লাস থেকে বের হয়ে যেও না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবা না। ওকে, কোনটা, মানে অনেকে ভাবছো এগুলো তো জানি, কোনো সমস্যা নেই, দেখো জানার মধ্যে আরো অনেক কিছু আছে। তো কোনটা প্রধান উৎপাদ হবে এইটা আমাদেরকে আসলে জানতে হবে, যে এইটা প্রধান উৎপাদ নাকি এইটা প্রধান উৎপাদ। এটা থেকে যাক, এই জায়গাতে প্রশ্ন, এই জায়গাতে থাক, আমরা আবার এখানে ফিরে আসব। এইবার আমরা একটু যাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাস্টেটিনটাও হ্যালোজেন গ্রুপেরই সদস্য, তো ওটা মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তেজস্ক্রিয় ধর্মী, এই কারণে ওটাকে কিন্তু আমরা হ্যালোজেনের সঙ্গে কোনো রাসায়নিক ধর্মের সাথে কম্পেয়ার করি না। তো এই যে চারটে হ্যালোজেন, এদের সক্রিয়তার ক্রম কি ভাই বলতো? এদের সক্রিয়তার ক্রম কি আসলে? এই যে হ্যালোজেন, এদের সক্রিয়তার ক্রম কি? তোমরা এটা হয়তো 9-10-এও পড়েছো, যারা সেকেন্ড ইয়ারে আসো বা পরীক্ষার্থী ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েছো, যে ধাতুগুলোর সক্রিয়তা নির্ভর করে তার তড়িৎ ধনাত্মকতার উপর। যে ধাতু যত বেশি ইলেকট্রোপজিটিভ সে তত বেশি সক্রিয়, আর অধাতুর ক্ষেত্রে সক্রিয়তা নির্ভর করে তার তড়িৎ ঋণাত্মকতার উপর। অর্থাৎ যে অধাতু যত বেশি তড়িৎ ঋণাত্মক সে তত বেশি সক্রিয়। তো দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাই এদের সক্রিয়তার ক্রম হলো এইটা। এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, না জানা থাকলে জেনে রাখবা। যেটা বলি আমি, তোমরা যেহেতু বললা, আমি মাথায় রেখো, এখন থেকে আমরা কন্টিনিউ, যেদিন পরীক্ষা হবে, ক্লাস হবে, সেই দিনই আমরা, মানে যেদিন ক্লাস হবে, আজকে আমাদের ক্লাস একটা হলো, আগামীকালকে সকাল থেকে তোমাদের একটা পরীক্ষার লিঙ্ক দেওয়া থাকবে। অর্থাৎ এখন থেকে আমরা 4টা, 5টা, 6টা, 2টা, 3টা, যেই কটা করেই কোয়েশ্চেন হোক না কেন, আমরা ক্লাস অনুযায়ী এক্সাম দেবো, অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা যাক, তো দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটা হচ্ছে হ্যালোজেন, এবং এদের সক্রিয়তা ক্রম হচ্ছে ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তো মনে রাখবা, এই হ্যালোজেনেশন বিক্রিয়া কিন্তু আয়োডিন দ্বারা আমরা করাই না। এই যে এইটা দেখো CH4 প্লাস I2, যদি আমরা এখানে বিক্রিয়া করাই তাহলে কি হবে? CH3I মিথাইল আয়োডাইড প্লাস হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে? এইটা হওয়ার কথা। কিন্তু হাইড্রোজেন আয়োডাইড হলো একটা তীব্র বিজারক, এ একটা তীব্র বিজারক, এ হলো তীব্র বিজারক। হাইড্রোজেন আয়োডাইড হলো একটা তীব্র বিজারক, এ আবার এই যে মিথাইল আয়োডাইডকে বিজারিত করে বিপরীত বিক্রিয়া ঘটায়, অর্থাৎ অ্যালকেন আর ওই হ্যালোজেনটাই আবার তৈরি হয়। তাই মাথায় রাখবা তোমরা, হ্যালোজেনেশন বিক্রিয়ায় আয়োডিন দিয়া, মানে আয়োডিনেশন বিক্রিয়া আমরা আসলে করি না। হ্যালোজেনেশন বিক্রিয়ায় আয়োডিন অংশ নেয় না, সহজ কথা। কারণ এক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলে সেই হাইড্রোজেন আয়োডাইডটা আবার এটাকে বিজারিত করে, দেখো এখানে কার্বনের জারণ মান কিন্তু কার্বন এক্স, তাহলে এক্স হাইড্রোজেন +1 +4 = 0, তাহলে এক্স সমান -4, অর্থাৎ এখানে কার্বনের জারণ মান হচ্ছে -4। আর এখানে দেখো কার্বন এক্স হাইড্রোজেন +3 আর হ্যালোজেন তো -1 = 0, এক্স সমান -2, এটা হচ্ছে -2। আর এখানে আয়োডিন বুঝতেই পারছো -1, আর এটা তো সকল মৌল আর মৌলিক অনুসমের জারণ মান হচ্ছে 0। তবে টেনশন নাই, আমাদের সেকেন্ড পেপারের 3য় অধ্যায় আছে জারণ বিজারণ, সেখানে গেলে ব্যাপারটা আমরা আরো ক্লিয়ার করব। আপাতত এইটুকু জেনে রাখো যে হাইড্রোজেন আয়োডাইডটা তীব্র বিজারক হওয়ায় এটা আবার বিপরীত বিক্রিয়া ঘটায়, ফলে আবার ওই অ্যালকেন আর আয়োডিনই তৈরি হয়। এই জন্য আয়োডিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা আসলে করা হয় না। মনে থাকবে, হ্যালোজেনগুলোর মধ্যে আয়োডিনের প্রতিস্থাপন বিক্রিয়া করা হয় না। কিন্তু ফ্লোরিনের ঘনত্ব বেশি হয় তো ইলেকট্রনের বিকর্ষণ বেশি, তাই ক্লোরিনের ইলেকট্রন আগে যাবে না। ওটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ওই ব্যাপারটা ভাই আলাদা। আর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটা পরমাণুর মধ্যে ইলেকট্রন আকর্ষণের যে প্রবণতা, সেইটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আর রুশরা ইয়াসমিন যেটা মিন করেছো সেইটা হচ্ছে ভাই আলাদা জিনিস, ওইটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ওটা আলাদা হয়, বিকর্ষণের ব্যাপারটা আসবে, ওটা আলাদা জিনিস। হ্যাঁ, জান্নাতুল নিসা জুলি, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা বাড়ে, সবার ক্ষেত্রে না, এটা কোন ক্ষেত্রে কোনটা দিয়ে দেখছো সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা ধাতুগুলোর ক্ষেত্রে।
ওকে, তাহলে মাথায় থাকে যেন তোমাদের এটা ভাইয়া, তাহলে আমরা হ্যালোজেনটাকে বাদ দিয়ে দিলাম, এইটা বাদ, সরি হ্যালোজেন বলছে আয়োডিনটা আমাদের বাদ। তাহলে মাথায় থাকে যেন যে আমাদের হ্যালোজেনেশন যে বিক্রিয়া, তোমাদের বইগুলোতে এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করে বলা নাই, শুধু বলা আছে আয়োডিন অংশ নেয় না। কেন নেয় না এটা ব্যাখ্যা দেওয়া নাই। এটা নেয় না এই জন্য যখন হাইড্রোজেন আয়োডাইড হয়, আর হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলে আবার বিপরীত বিক্রিয়া ঘটবে, আর বিপরীত বিক্রিয়া করলে আবার ওই অ্যালকেন আর আয়োডিনই তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা এইবার আসো, ফ্লোরিন এত সক্রিয়, এত সক্রিয়, এ বিক্রিয়া ঘটার সময় এত তাপ উৎপন্ন করে বিস্ফোরণ ঘটে যায়। এই কারণে কিন্তু ল্যাবে ফ্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা করা হয় না। বিক্রিয়া দেয়, ফ্লোরিন বিক্রিয়া দেয়, কিন্তু করা হয় না, কারণ অ্যালকেনের এই ফ্লোরিন দ্বারা বিক্রিয়া করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় এতে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এই জন্য ল্যাবের হ্যালোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে ফ্লোরিনটা আসলে ব্যবহার করা হয় না। তারপরও যদি বিক্রিয়া কখনো পরীক্ষায় দেয়, যেহেতু বিক্রিয়া দেয়, করি না সে ঠিক আছে, যদি কখনো পরীক্ষায় দেয় তাহলে কি ঘটবে, কোনটা হবে সেইটাতে আমি একটু পরে আসব। এখন আমি আবার ওই আগের বিক্রিয়াতে চলে আসি, ওখান থেকে আবার এখানে একটু পরে ব্যাক করব আমরা। আমি এই বিক্রিয়াতে চলে আসি, এখন এই বিক্রিয়াতে চলে আসি, কোনটা প্রধান উৎপাদ হবে আমরা কৌশলটা দেখলে বুঝতে পারবো কোনটা প্রধান উৎপাদ হবে। ইনিশিয়েশন ধাপ, যেটা সূচনা ধাপে তো বুঝতেই পারছো, হ্যালোজেন ফ্রি রেডিকেল মানে ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি হবে। এই যে প্রথমে ব্রোমিন ভেঙ্গে, তাই না, এটা তো আমরা বুঝতেই পারছি যে যার যার ইলেকট্রন সে নিয়ে আলাদা হয়ে যাবে, অর্থাৎ এখানে ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি হয়ে যাবে। এইবার দ্বিতীয় ধাপে এই যে যৌগটা দেখো ভাইয়া, CH3 CH2, যদি আমাদের 1 ডিগ্রি, আমি এটা আগে দেখালাম, দেখো ভাইয়া 1 ডিগ্রি কার্বনের হাইড্রোজেন যদি প্রতিস্থাপন হয়, তাহলে 1 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনকে বলি আমরা 1 ডিগ্রি হাইড্রোজেন, এ যে ডিগ্রি তার সাথে যুক্ত হাইড্রোজেনগুলো তত ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেনকে যদি আমরা এই ব্রোমিন ফ্রি রেডিকেল যদি আক্রমণ করে তাহলে কি ঘটবে দেখো, 1 ডিগ্রি হাইড্রোজেন যদি ফ্রি রেডিকেল আক্রমণ করে তাহলে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ব্রোমিনের একটা ইলেকট্রন, এই দুটা ইলেকট্রন মিলে এখানে তৈরি করবে হাইড্রোজেন ব্রোমাইড। নাও বন্ধন না দিকে দুটা ইলেকট্রনে দেখালাম, প্লাস এর ইলেকট্রন এর কাছে ফিরে আসবে, তাই না, ওর ইলেকট্রন নিয়ে HBr এর সাথে বের হয়ে গেল, আর ওর ইলেকট্রন এর কাছে ফিরে আসলে কি তৈরি হবে দেখো তো, CH3 CH2 CH2, এই যে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে। অর্থাৎ 1 ডিগ্রি কার্বনের হাইড্রোজেন যদি চলে যায় তাহলে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে। আর যদি এমনটা হয় ভাইয়া দেখো তো একটু, আর যদি এমনটা হয়, একটু অন্য কালার দিয়ে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, CH3 CH3 যদি 2 ডিগ্রি হাইড্রোজেন যদি চলে যায়, এই যে নাও এইভাবে দেখালাম, যদি আমাদের এই ব্রোমিন ফ্রি রেডিকেল 2 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, অর্থাৎ তাহলে কি ঘটবে এখানে, এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন, এই দুই পাবলিক মিলে কি তৈরি করবে, HBr, ঠিক তো, আর এই ইলেকট্রনটা মনে করে এর কাছে চলে আসলো, তার মানে তখন তৈরি হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, তখন তৈরি হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। তাহলে সারাংশটা কি দাঁড়ালো, যদি আমাদের এই ব্রোমিন ফ্রি রেডিকেলটা যদি 1 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে তৈরি হবে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর যদি 2 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে তৈরি হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আমাকে একটু বলো তো, তোমরা জানো নিশ্চয় পৃথিবীতে যে স্থিতিশীল সেই টিকে থাকে নাকি যে অস্থিতিশীল সেই টিকে থাকে? নিশ্চয়ই যার টিকে থাকার ক্ষমতা বেশি, যার স্থিতিশীলতা বেশি সেই টিকে থাকবে। আমরা এর আগে দেখেছি ফ্রি রেডিকেলগুলোর টিকে থাকার ক্রম, মানে স্থিতিশীলতার ক্রম হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। অর্থাৎ 3 ডিগ্রি ফ্রি রেডিকেল যদি তৈরি হয় সে সবচেয়ে স্থায়ী হবে, সেটাই বেশি টিকে থাকবে। 3 ডিগ্রির চেয়ে কম হচ্ছে 2 ডিগ্রি, 1 ডিগ্রি হচ্ছে সবচেয়ে কম। তার মানে 2 ডিগ্রি এবং 1 ডিগ্রির মধ্যে দুটাই যদি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে যার ডিগ্রি বেশি তার স্থায়িত্ব যেহেতু বেশি সেটাই সহজে তৈরি হবে।
তার মানে এটা 1 ডিগ্রি, এর চেয়ে এই 2 ডিগ্রি এটাই সহজে তৈরি হবে, তাই এটা হবে প্রধান উৎপাদ। অর্থাৎ এর সাথে এখন এই যে শেষ ধাপ টার্মিনেশন ধাপ, যেটা শেষ ধাপ, যেটা শেষে কি হয়, ওই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল মিলে এই উৎপাদটা তৈরি হবে। CH3 ওর একটা বিজোড় ইলেকট্রন, এর একটা বিজোড় ইলেকট্রন মিলে একটা বন্ড ক্রিয়েট করলো, এটাই হবে মূল উৎপাদ। অর্থাৎ 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বা 2 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনটাই মেনলি প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এটাই হবে মেজর উৎপাদ, এটা হবে মূল উৎপাদ, মেজর উৎপাদ, এটাই হবে মূল উৎপাদ। কারণটা হলো যে এখান থেকে মানে এই উৎপাদটা তৈরি হতে গেলে মধ্যবর্তী ধাপে বিস্তরণ ধাপে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয়, বাট এটা তৈরি হতে গেলে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব কিন্তু 1 ডিগ্রির চেয়ে বেশি, তাই এটাই হবে আমাদের মূল উৎপাদ। তাই মাথায় থাকে যেন ভাইয়া তোমাদের, সেটা হলো যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রির মধ্যে যেটা ডিগ্রি বেশি সেই হাইড্রোজেনের প্রতিস্থাপন হবে এবং সেটাই হবে মূল উৎপাদ। HBr এর তাসমিয়া সুলতানা লিখেছ, ভাইয়া HBr এর বিক্রিয়াটি আর একবার, HBr এর বিক্রিয়াটি মানে ভাইয়া এই যে ব্রোমিন আর H মিলে HBr তৈরি করলো, আর ওর ইলেকট্রনের কাছে চলে এসে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল। এখানেও তাই H আর Br মিলে তৈরি হলো HBr, এখানে ইলেকট্রন আছে দুটা, একটা বন্ধন মানেই তো আসলে দুটা ইলেকট্রন, আর এর ইলেকট্রনের কাছে চলে আসলো, এসে হয়ে গেল এই যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাসমিয়া সুলতানা, এখন একটু বলো তো ভাইয়া বুঝতে পেরেছো কিনা তোমরা? MM খান বলেছে অর্গানিক কিছুদিন অফ দেন, আগের বার বুঝতে কষ্ট হয়েছিল না ইদের, এখন দ্বিতীয় বিক্রিয়াটা আরেকবার সেম ভাইয়া, আমরা এখান থেকে 1 ডিগ্রি হাইড্রোজেনকে সরিয়েছি HBr এর সাথে, আর তৈরি হয়েছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর এখানে আমরা কি করেছি 2 ডিগ্রি হাইড্রোজেনটাকে সরিয়েছি। দুটাই তৈরি হতে পারে, কোনটা বেশি কোনটা মূল হবে, যেটা ডিগ্রি বেশি সেটাই মূল হবে, কারণ ওর স্থায়িত্ব 1 ডিগ্রির চেয়ে আসলে বেশি। এখন নাইদের যে এখন কি ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছ? বাঁধন এখন বুঝতে পেরেছ ভাইয়া, বলো দেখি। আয়ান নিনজা বুঝেছি স্যার, থ্যাংক ইউ। হৃদয় কর্মকার, না কি না বুঝালা ভাইয়া, আমি বুঝতে পারলাম না, প্লিজ। হ্যাঁ আইদের এখন থ্যাংক ইউ। আসলে অর্গানিক এমনই, যত দেখবা। আর এই যে MM ময়েন বলছে ভাই অর্গানিক একটু অফ দেন, তুমি কি মনে হচ্ছে অফ দিয়ে পরবর্তীতে বড় অফ দিলেই সমস্যা, যে আবার যখন অফ দেওয়ার কিছুদিন পর তোমরা অর্গানিক অফ দিয়ে যদি আরো কিছুদিন পর আবার অর্গানিক শুরু করি, তখন এইগুলো যখন ভুলে যাবা তখন সামনের এগুলো বুঝতে কষ্ট হবে, তখন আরো খারাপ লাগবে পড়তে। কিন্তু অফ না দেওয়াই ভালো, অর্গানিক কেমিস্ট্রি টানা পড়ে যাওয়াটা ভালো, এই জন্য যে পড়াগুলো মাথায় থাকে আগেরগুলো, পরেরগুলো বুঝতে আসলে সুবিধা হয়। ওকে আচ্ছা, 3 কবি কি লাস্টের আগের লাইনটা, লাস্টের আগের মানে কোনটা ভাইয়া? এই যে খুব সহজ বিষয়, দেখো যে আমরা এখানে কি করলাম, আমরা কৌশলে কি দেখেছি যে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। এখন 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হবে না 2 ডিগ্রি, কোনটা মূল উৎপাদ হবে? তো আমরা দুটাই চেক করে দেখলাম যে 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করলে আমাদের ওই যে প্রোপাগেশন ধাপে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। হ্যাঁ ঠিকই বলছো, অফ দেওয়া যাবে না ভাইয়া, বুঝছো? ইফা জামিলা স্নিগ্ধা, বুঝিনি বললে ভাইয়া নাম পড়েন, আচ্ছা ঠিক আছে। আর এই যে 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হলে সেখান থেকে আমরা দুটাই তৈরি করলাম, করে দেখলাম যে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা দেখলাম এর চেয়ে এর টিকে থাকার সম্ভাবনাটা বেশি, কারণ স্থায়িত্ব বেশি, যার স্থায়িত্ব বেশি ওটাই অধিক পরিমাণ তৈরি হবে। তাই 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা মানে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা যদি অধিক পরিমাণ তৈরি হবে, ফলে ওর সাথে ব্রোমিন যুক্ত হলে যে উৎপাদটা তৈরি হবে সেটাই হবে মূল উৎপাদ। থ্যাংক ইউ। হ্যাঁ না কন্টিনিউ করতে, অর্গানিক কন্টিনিউ করতে, আমি দেখলাম ছেড়ে দিলে তোমাদেরই ক্ষতি। আরে ভাই তোমাদের কি বলেছে 2016 সালে ঢাকা ইউনিভার্সিটিতে তো জানো কেমিস্ট্রি 30টি MCQ হতো তখন, এখন তো ব্রড MCQ দুটা মিলে পরীক্ষা হয়। 30টি MCQর মধ্যে 12টা, সম্ভবত 12টা কি 16টা, আমি সম্ভবত 12টা, হ্যাঁ 12টা MCQ শুধু অর্গানিক কেমিস্ট্রি থেকে দিয়েছে। সুতরাং এখান থেকে দূরে গিয়ে কোনো লাভ নাই। ওকে ওকে থ্যাংক ইউ। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে ডিগ্রির ক্ষেত্রে তাহলে সারাংশটা কি দাঁড়ালো। এখন একটা ভয়ঙ্কর ব্যাপার নিয়ে আমরা কথা বলবো, একটা ভয়ঙ্কর ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো আমি আবার লিখছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের মধ্যে আমরা দেখতে পেলাম আয়োডিন
এই হ্যালোজেনেশন বিক্রিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশ নেয় না, কারণ এখানে আমরা দেখলাম যে অতিরিক্ত উৎপাদ যে হাইড্রোজেন আয়োডাইডটা তৈরি হয়, অতিরিক্ত উৎপাদ যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয় সে আবার বিপরীত বিক্রিয়া ঘটায়, এই বিপরীত বিক্রিয়া ঘটে আবার আগের উৎপাদ হয়, তাহলে ওটা বাদ। ব্রোমিনের ক্ষেত্রে সবসময় মনে রাখবা 3 ডিগ্রি কার্বন থেকে ওটা হবে প্রধান উৎপাদ, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, এটা হবে প্রধান উৎপাদ। অর্থাৎ ধরো আমাকে পরীক্ষায় দেওয়া হলো CH3 এই যৌগটা আমাদের পরীক্ষায় দিল, দিয়ে এখানে বলা হলো ব্রোমিনের বিক্রিয়া করাও, কোনটা প্রধান উৎপাদ, চোখ বন্ধ করে বলবা এটা হলো 1 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি, চোখ বন্ধ করে তুমি বলবা, আর এটা হলো 3 ডিগ্রি কার্বন, তাই না? এটাই হবে প্রধান উৎপাদ CH3 এই হাইড্রোজেন প্রতিস্থাপন হবে ব্রোমিন দ্বারা, এই যে Br CH3 প্লাস HBr, এটাই হবে প্রধান উৎপাদ, এইটা হবে প্রধান উৎপাদ, কোনো কথা হবে না। এইবার আসো, যদি ফ্লোরিন দেয়, ফ্লোরিন CH3, ফ্লোরিন পরীক্ষায় দিবে না আমি আবারও বলছি, বাট যদি দেয়, যদি ফ্লোরিন দেয়, যদি তোমাদের ফ্লোরিন দেয়, ফ্লোরিন তাহলে কিন্তু প্রধান উৎপাদ এইটা হবে না, প্রধান উৎপাদ 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হবে প্রধান উৎপাদ। খুব সাবধান, ফ্লোরিন দিয়ে পরীক্ষায় দিবে না, যদি দেয় তাহলে প্রধান উৎপাদ এটা হবে CH3 CH2 Cl দিয়েছি F, এইটা হবে প্রধান উৎপাদ প্লাস হাইড্রোজেন ফ্লোরাইড, এইটা হবে প্রধান উৎপাদ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের, আমি বলে দেব, দাঁড়াও। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন সক্রিয়তার ক্রম হলো এইটা, এটার ক্ষেত্রে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, কোনো কথা হবে না। অর্থাৎ 3 ডিগ্রি থাকলে সেটাই উৎপাদ, প্রধান উৎপাদ, না থাকলে 2 ডিগ্রি, না থাকলে 1 ডিগ্রি। ফ্লোরিনের ক্ষেত্রে উল্টা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, উল্টা ফ্লোরিনের ক্ষেত্রে। বলে কেন উল্টা ভাইয়া? ফ্লোরিন এত সক্রিয় কারণ তার তড়িৎ ঋণাত্মক অনেক বেশি, ফলে ওই সিলেক্টিভিটি অর্থাৎ কোনটাকে সিলেক্ট করব ওইটার উপরও ডিপেন্ড করে, কার ওই যৌগের কার স্থায়িত্ব বেশি ওইটার উপর ডিপেন্ড করে না। ও দেখে যে আমি যদি এই হাইড্রোজেন প্রতিস্থাপন করতে চাই আমাকে একটা ঝামেলা পোয়াতে হবে, 3 দিক থেকে 3টা মূলক আমাকে বাধা দিব ওই কার্বনের কাছে যেতে, যেটার নাম হচ্ছে স্টেরিক বাধা। এটা আস্তে আস্তে পড়বা তোমরা। স্টেরিক বাধা জিনিসটা হচ্ছে যে কোনো যৌগকে যখন কোনো আক্রমণকারী বিকারক আক্রমণ করতে গেলে ওই যৌগের যে কেন্দ্রীয় মৌল আছে তার সাথে যে পরমাণু বা মূলকগুলো যুক্ত আছে তারা বাধা দেওয়ার চেষ্টা করে। এই বাধা যত বেশি হবে বিক্রিয়ার গতি তত কম হবে। এই বাধার কারণে এই উৎপাদটা কম তৈরি হবে। এই কারণে ফ্লোরিন দেখা যায় যেখানে গেলে বাধা কম হবে সেখানে দেখান ওর অ্যাক্টিভিটির উপর ও দেখে না। ওটা আছে না, কিছু ঘাটতেরা মানুষ আছে যে আমি যেটা মনে করছি সেটাই ঠিক, তোমার উপর আমার আসলে অত কিছু নির্ভর করে না। তো ফ্লোরিন হচ্ছে ঘাটতেরা, প্রচন্ড তড়িৎ ঋণাত্মক মৌল। ফলে ও দেখা যায় যে যেখানে সুবিধা হয় বাধা কম সম্মুখীন হয় সেখান থেকে সে উৎপাদটা তৈরি করে। 1 ডিগ্রি কার্বনে অ্যালকাইল গ্রুপ কম থাকবে, ফলে বাধা কম হবে, তাই ওটাই হবে প্রধান উৎপাদ। বা 3 ডিগ্রিতে যুক্ত হতে চাইলে বাধা বেশি হবে, তাই ওটা প্রধান উৎপাদ হবে না। অর্থাৎ এদের সক্রিয়তার ক্রম হলো এইটা, বাট ক্লোরিন সমস্যা। আজকে মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে, তাই আজকে এটা নিয়ে আর কথা বলবো না। অর্থাৎ তোমার পরীক্ষায় যদি ফ্লোরিন তৈরি করতে দেয়, ফ্লোরিন যদি বিক্রিয়ায় দেয়, তাহলে চোখ বন্ধ করে বলবা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির প্রধান উৎপাদ হবে। মানে 1 ডিগ্রি কার্বন হাইড্রোজেন থাকলে সেটা হবে প্রধান উৎপাদ, সেই হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। 1 না থাকলে 2, 2 না থাকলে 3। আর ব্রোমিনের ক্ষেত্রে 3 থাকলে সেটাই 2 তারপর 1। ক্লোরিনের ক্ষেত্রে হবে না। অর্থাৎ তুমি মনে করো না যে এখানে ক্লোরিন দিলে উৎপাদ হয়ে যেত বা এটা হয়ে যেত। আমাকে চেক করে দেখতে হবে কোনটা আসলে প্রধান উৎপাদ হবে। আমি জাস্ট একটু তোমাদের বইয়ের যেগুলো দেখায় নিয়ে আসি। রুল বসো। আমরা ক্লোরিন নিয়ে আসলে আগামী দিন কথা বলবো, মানে ওটা বেশ গুরুত্বপূর্ণ এবং তোমার পরীক্ষায় বিশেষ করে অ্যাডমিশন টেস্টে
এই ক্লোরিনেশন বিক্রিয়াটাই কিন্তু তোমার পার্থক্য তৈরি করে দিবে, জানো? ক্লোরিনেশন কারণ মেজর পোলাপানি ওই একটা জিনিস খালি মনে রাখে, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর কিছু মনে রাখে না। ঠিক আছে, তোমাদের বইও আছে, বিশেষ করে আমি দেখলাম হাজারি স্যারের বইয়ে এই পার্সেন্টগুলো এই যে দেখছো ভালো করে দেওয়া আছে, কিন্তু সূচনা স্তর, এই ইনিশিয়েশন, বিস্তরণ, তারপর দেখো ভাইয়া সমাপ্তি স্তর, বসর, এই যে দেখছো ভাইয়া প্রোপেনের ক্লোরিনেশন, এটা হলো 45% তৈরি। এই পার্সেন্টগুলা কি করে আসে এটাও আমি তোমাদের দেখাবো, দাঁড়াও আজকে না আগামী দিন। এই যে ব্রোমিন, এটা 5%, এটা হলো 95%, এটা কি করে তৈরি হলো? এই যে ক্লোরিনেশন 32, এটা হলো 68%গুলো আসলে কি করে আসে সেটা আমি দেখাবো। অবশ্যই এই ক্লাসটা আমি তোমাদের ইউটিউবে দিয়েও রাখছি, তোমরা চাইলে আজকে তোমাদের এই তোমরা তো জানো যে আমি অ্যানাউন্সমেন্টে তোমরা যারা নতুন গ্রুপে জয়েন করেছো কোনো ঝামেলা নাই, জাস্ট আমি 1 মিনিট দেখাবো তোমাদের শেষে, অসুবিধা নেই ভাই, দাঁড়াও। আর আইসোবিউটেনের ব্রোমিনেশন, এই যে এটা 99%, এটা 1%। তোমরা টি বিউটাইল ব্রোমাইড কেন ভাই? টি মানে হচ্ছে টারশিয়ারি, টারশিয়ারি মানে 3 ডিগ্রি, 3 ডিগ্রিকে টারশিয়ারি বলা হয়, তাই প্রথমে টি দেওয়া হয়েছে ভাই, বুঝছো? টি বিউটাইল ব্রোমাইড, এটাই হবে প্রধান উৎপাদ। এটা 99%, এটা 1%। অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু প্রতি সক্রিয়তার ক্রম, এই যে এটা মেনলি ক্রম, কিন্তু ফ্লোরিন ব্রোমিন ওগুলো হলে কিন্তু আলাদা হবে। হ্যালোজেনের সক্রিয়তার ক্রম দেখো বইয়ে শুধুমাত্র ক্লোরিন আর ব্রোমিনটাই দেওয়া আছে, ফ্লোরিনের কথাও বলা নাই, আয়োডিনের কথাও বলা নাই। তবে এটা আমরা হিসাব করে তোমাদেরকে দেখাবো, একদমই টেনশনের কোনো কারণ নাই। জাস্ট আমি একটা দাঁড়াও এমসিকিউ দেখাচ্ছি ভাই, দাঁড়াও তোমাদের দিয়েছে দেখো, একটু ধরো শেষের দিকে ক্লাসে চলে এসেছি আমরা, একটু দেখাই দিই তোমাদেরকে। এই যে এখানে না খুঁজে পাওয়া যায় না ভাই, বুঝছো? এটাই হচ্ছে সমস্যা, জাস্ট একটু কষ্ট করো, ধৈর্য ধরো তোমরা, দাঁড়াও। যেটার দরকার নাই বুঝছো সেটা দ্রুত পাওয়া যায়। সাস্ট 11-12 সম্ভবত ছিল, একটু দাঁড়াও, পেয়েছি, এই যে সাস্ট 11-12 ঠিকই আছে। আইসোবিউটেনকে ব্রোমিনেশন করলে কোন যৌগটি উৎপন্ন হয়? টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। সাস্ট শাহজালাল ইউনিভার্সিটি 11-12-তে দিয়ে দিয়েছে। তো এই যে ক্লোরিন যখন দিবে তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটা প্রধান উৎপাদ হবে এটা হিসাব না করে বলা যাবে না, অনেকে হিসাব না করেই বলে দেয়, এইটা কিন্তু ভাই খুবই ক্ষতিকর। ওকে, তো আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই। সাব্বির একটু এসো তো, ফেসবুকটা একটু নিয়ে এসে দাও তো, হচ্ছে না কেন? এই যে ক্লোজ করতে হবে ওদের, চলে আসছে না, একটু ইয়ে করাই আসতো। আচ্ছা একটু দেখো ভাইয়া, শুধু তোমরা একটু আমি দেখাই দিই। আচ্ছা এই যে জাস্ট খুব সহজ জিনিস, এই যে আমরা জাস্ট অ্যানাউন্সমেন্টের মধ্যে কিন্তু ভাই জাস্ট অ্যানাউন্সমেন্টে তোমরা ঢুকবা, এই যে অ্যানাউন্সমেন্টে ঢুকলে কিচ্ছু কোথাও যেতে হবে না তোমাকে, যে যত পরেই গ্রুপে জয়েন করো না কেন অ্যানাউন্সমেন্টে ঢুকলে তোমরা সব পেয়ে যাবা। এই যে দেখছো, খেয়াল করো প্রথম পত্রে এই যে গুণগত রসায়নের 1 এটা নোট সব দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? তারপরে 3 ক্লাসগুলো দেখবো, লেকচার 2 3.1 মানে একই ক্লাস 2 ভাগে ভাগ হয়ে গেছে, 4 5 1 থেকে 5 পর্যন্ত পরীক্ষা না, 6 নাম্বারটা হয়েছে, 7 নাম্বার ক্লাস, আর এগুলো তো এখনো হয় নাই। জৈব যৌগের সব ক্লাসগুলো, এবং দেখো যে ক্লাসগুলোর সাথে ইউটিউবে ক্লাসগুলোর লিঙ্কের মিল আছে সেগুলো কিন্তু আমি আবার তোমাদের উল্লেখ করে দিয়েছি। দেখো ভাইয়া 15 নম্বর ক্লাসের সাথে ইউটিউবের ক্লাসে দেখতে পারো, ঠিক আজও তাই। আজকে আমাদের কত নম্বর ক্লাস হবে? এর আগে আমাদের 23টা ক্লাস হয়ে গেছে, তাই না? আজকে আমাদের 24 নম্বর ক্লাস হবে, এবং 24 নম্বর ক্লাসের সাথে আমরা ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিব, মানে ক্লাসটা তোমরা দেখতে পারো। ওকে, আর আমি দেখি তোমাদেরকে আজকে আমি
এই পর্যন্ত যে ক্লাসগুলো হলো, আমি একটা এক্সাম নিব তোমাদের, এবং নেক্সট থেকে আমরা প্রত্যেক দিনের উপর প্রত্যেক দিন এক্সাম নেব। তোমাদের কথা দিলাম 3টা 4টা 5টা যে কটা প্রশ্নই হোক না কেন, এখন থেকে জাস্ট এই কটা ডিউ পরীক্ষাটা আমি নিয়ে নিই, তাহলে প্রত্যেক দিনের ক্লাসের উপর আমরা প্রত্যেক দিন পরীক্ষা নিব। আর নতুন শিক্ষার্থীরা জয়েন হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, কোনো অসুবিধা নেই, তোমরা জাস্ট গ্রুপে ঢুকে অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আমি যা যা নতুন দিব সব অ্যানাউন্সমেন্টের মধ্যে আমি দিয়ে দেবো, এখানে গেলে তুমি সব পাবা। তারপরও কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট দিলে তো আমি অ্যাকসেপ্ট করি, তোমরা জানো। তারপর আমাকে ফোন দেবে, মেসেঞ্জারে নক করবা না ভাই, বুঝছো, মানে এত কথা লেখাটা কঠিন হয়, দেখা যায় যেটা লিখতে আমার 2-3 মিনিট লাগবে সেটা আমরা কথা বললে কিন্তু 1 মিনিটের শেষ হয়ে যায়। তোমরা চেষ্টা করো আমাকে ফোন দিতে, ওকে? তাহলে আগামী ক্লাসেও আমরা এই অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াটাই করব, দেখবো যে ক্লোরিন যদি বিক্রিয়া দেয় আমাদের, ব্রোমিনের সমস্যা নাই, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ফ্লোরিনের সমস্যা নাই, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, ক্লোরিন দিলে কি হবে এটা আমরা সামনে ক্লাসে দেখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।